কারাগারে বসেও সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। কারাগারে থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রী। আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা অনুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশ দেন সালমান এফ রহমান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যুদ্ধে আবারও ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পালিয়ে থাকা নেতারা এবার গণমাধ্যমকে জানিয়েছেন ২৬শে মার্চ বাংলাদেশে ফিরবেন তারা। গোপনে আশ্রয় নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দলকে পুনরুজ্জীবিত করার চেষ্টায় রয়েছেন বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। ওবায়দুল কাদের থেকে শুরু করে যে আরো যে টপ লেভেলের যে নেতা কর্মীরা যে বা যারা নাকি দেশ ছাড়ছে তাদের কি আপনার বাংলাদেশে অতি দ্রুত তারা আসতেছে ইনশাল্লাহ। আগামী ২৬শে মার্চ একযোগে আওয়ামী লীগের কয়েক শতাধিক এমপি মন্ত্রীরা দেশে ফিরবেন। একে একে সবাই খোলস ছেড়ে বেরিয়ে আসছেন। একে একে সবাই বাংলাদেশের বিরুদ্ধে যাদের অবস্থান, নিজেদের অবস্থানকে স্পষ্ট করার ঔদ্ধত্য দেখাচ্ছে। যে ভুলের খেসারত দিচ্ছে সমন্বয়করা, এই সমন্বয়করা যদি অতীতে শুধুমাত্র একটা সিদ্ধান্ত তারা নিতে পারতো তাহলে এই পরিস্থিতিতে অন্তত তাদের পড়তে হতো। হ্যালো দর্শক, আশা করছি ভালো আছেন। প্রিয় দর্শক, ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ অংশ দেখেছেন, আরো কিছু কার্যকারী ভিডিও দেখে দেব। তার আগে অনুরোধ করব, যারা এ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্র আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পরবর্তী সংবাদ পেতে। তো চলুন ভিডিওটি থেকে লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রী। আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা অনুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশ দেন সালমান এফ রহমান। অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তা দেন পলক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যা চেষ্টার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখাতে সোমবার সকালে সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক সহ ১০ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদিন সকাল ৯টা৫৭ থেকে ১০টা২২ পর্যন্ত ধাপে ধাপে আদালতের হাজতখানা থেকে এই ১০ আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের এজলাসে তোলা হয়। কাঠগড়ায় আসা মাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন। তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেনি। এই সুযোগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মুর্তজা ও মুকুল সহ আরো কয়েকজন হাজির হন। মুর্তজাকে কাছে ডেকে তিনি বলেন, শ্রমিকদের কি খবর, এরা কি করতেছে? সরকার আমার ৪০,০০০ শ্রমিকের চাকরি খেয়েছে, ১০,০০০ শ্রমিক মাঠে নামলেই তো হয়। আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক, এখন দেশের যে অবস্থা। এ সময় সালমান এফ রহমান আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তখন তাকে আইনজীবীরা জানান, গতকাল ইবতেদায়ী শিক্ষকদের মারধর করা হয়েছে। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। শুনেছি ২ জন মারাও গেছে স্যার। এই সময় সালমান এফ রহমান মুচকি হেসে বলেন, নেত্রী কি বার্তা দিয়েছেন? এ সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন, নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন। এ সময় বিভিন্ন আইনজীবী, সাংবাদিক, পুলিশ ও বিচার প্রার্থীরা উপস্থিত ছিলেন। তখনও বিচারক এজলাসে না থাকায় শুনানি শুরু হয়নি। একজন সাংবাদিক সালমান এফ রহমানের কাছে কারাগারে কেমন আছেন বলে জানতে চান। জবাবে তিনি বলেন, সাংবাদিকরা যে লেখে আমাকে হটপটে খাবার দেয়, এসব মিথ্যা। ঠিক সময় খাবার দেয় না, রাতের খাবার বিকাল ৪টায় দেয়। এছাড়া কোরআন শরীফ দেয় না, জানামাজও দেয় না, ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না অনেক আগে থেকেই। আমি ফ্লোরেই ঘুমাই। সে সময় সেখানে উপস্থিত এক আইনজীবী আলী ইমরান যুগান্তরকে বলেন, উনি বলেছিলেন বেক্সিমকোর ৪০,০০০ শ্রমিকের কাজ বন্ধ, বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে। তিনি বলেছিলেন, আমার কোম্পানি বন্ধ করলে আমি করব, সরকার কেন করবে? এসব নিয়ে বিভিন্ন কথা বলছিলেন। নেত্রীর নির্দেশনা অনুযায়ী প্রস্তুত থাকার বিষয়ে কি বার্তা দিচ্ছিলেন জানতে চাইলে তিনি বলেন, এ সময় আমি ছিলাম না। আর এদিকে শুনানি শুরু হওয়ার আগে জুনাইদ আহমেদ পলকের কাছে ছুটে যান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলাম। এ সময় কুশল বিনিময়ের সময় কৌশলে আইনজীবী তরিকুল ইসলামের হাতে লেখা একটি টিস্যু পেপার গুজে দেন। বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যরা বলেন, টিস্যু পেপার বা কাগজে কোনো বার্তা দেওয়া নিষেধ। তখন এই আইনজীবী টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন। পরে জানতে চাইলে টিস্যু পেপার দেওয়ার বিষয়টি অস্বীকার করেন আইনজীবী তরিকুল ইসলাম। তিনি বলেন, টিস্যু পেপার দেওয়ার কোনো ঘটনাই ঘটেনি, আমরা ওকালতনামায় পলকের সাক্ষ্য নিয়েছি শুধু। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে পলক তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। এ সময় তার আইনজীবীরাও দেশের পরিস্থিতি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের মারামারির ঘটনা তুলে ধরেন। এরপর আইনজীবীদের সঙ্গে পলকের চলে নানা কথোপকথন। তিনি আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে বলেন, কারাগার থেকে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। অন্যদের কথা বলতে দিলেও নিরাপত্তার অজুহাতে তাকে দেওয়া হচ্ছে না। তাকে যেন যে কোনো শর্তে কথা বলতে দেওয়া হয়, এই জন্য আইনজীবীকে আদালতে বলতে বলেন তিনি। এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি যুগান্তরকে বলেন, এর আগে দীপমণিকে টিস্যু পেপারে চিঠি লেখার ঘটনা ঘটে, এতে কয়েকজন পুলিশের বিষয়েও তদন্ত করা হচ্ছে। আজ পলকের টিস্যু পেপার দেওয়ার ঘটনা জানি না। আইনজীবীরা আসামিদের ওকালতনামায় স্বাক্ষর করতে গেলে অনেক কথাই বলে, এগুলো তো ঠেকানো যায় না। আসামি, আইনজীবীরা সবাই তো রাজনৈতিক, তবে আদালতে এসব চিঠি বা রাজনৈতিক বার্তা আদান প্রদান উচিত নয়। এদিকে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এই সময় মেননকে তার এক আইনজীবী জানান, গতকাল হাইকোর্টে আপনার ৪টা মামলায় জামিন চাওয়া হয়েছে, কিন্তু সবগুলো রিজেক্ট করা হয়েছে। এরপর মেনন আইনজীবীকে বলেন, আপনারা হাইকোর্টে গেছেন কেন? এরপর মেনন আরো বলেন,
আমার তো 17 থেকে 18টা মামলা হয়ে গেছে মনে হয়। তখন আইনজীবীরা মেননকে জানান 21টা মামলা স্যার। তখনই মেননের ঘাড়ে হাত রেখে দাঁড়িয়ে থাকা হাসানুল হক ইনু রসিকতা করে বলেন, আমার তো 40টা পার হয়েছে, আমার নামে 80টা না হলে হয় নাকি? পরক্ষণে মেনন আইনজীবীদের বলেন, পত্রিকায় তো আমাদের কোনো খবর দেখি না। তখন এক আইনজীবী উত্তর বলেন, সব কন্ট্রোল করা হচ্ছে স্যার। যে ভুলের খেসারত দিচ্ছে সমন্বয়করা, এই সমন্বয়করা যদি অতীতে শুধুমাত্র একটা সিদ্ধান্ত তারা নিতে পারতো তাহলে এই পরিস্থিতিতে অন্তত তাদের পড়তে হতো না। খেসারত বলতে কি বোঝায়? ক্ষতিপূরণ, মাসুল গোনা যাকে বলে। তারা যে ভুলটা করছে সেই ভুলের মাসুল বা সেই ভুলটা যে শুধু তাদের জীবনেই পড়তেছে তা না, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রেরও মানে অনেক ক্ষতি হয়ে গেছে। যে ক্ষতির মাসুল বলেন, খেসারত বলেন, ক্ষতিপূরণ বলেন, তাদেরকে চুকাতে হবে। লাস্ট দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই 7 কলেজ সহ 7 কলেজ এবং ঢাকা কলেজের ত্রিমুখী সংঘর্ষ। সমন্বয়ক হাসনাত সাহেব তিনি গেছে, তিনি বলতেছে যে আমি থামানোর জন্য গেছি, সংঘর্ষ যাতে না হয়। সেখানে গিয়ে তাকে ভুয়া স্লোগান শুনতে হয়েছে, ধাক্কা খাইতে হয়েছে, অপমান হইতে হয়েছে, লাঞ্ছিত হইতে হয়েছে। অথচ জাস্ট একটা ভুল যদি তারা না করতো তাদের এই অধঃপতন এইভাবে হইতো না। দেখেন তাদের সাথে সাধারণ মানুষ কতক্ষণ ছিল। সাধারণ মানুষের কথা বাদ দেন, তারা যাদের সাথে ওঠা বসা করে তারা এবং তাদের আশেপাশে যে সহপাঠী আছে, সাধারণ শিক্ষার্থী এবং সমন্বয়ক, এদের মধ্যে অন্তত ফাটলটা ধরতো না। এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, যাই বলেন, সারা বাংলাদেশের সকল জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষার্থীরা তাদেরকে, এই সমন্বয়ক যারা আমরা বলি, তাদেরকে মাথায় তুলে রাখতো এবং মনে করতো যে এরাই ভবিষ্যৎ নেতা। যদি তারা যখন প্রধান উপদেষ্টা দ্বিতীয়বার, প্রধান উপদেষ্টা প্রথমবার যখন ভাষণ দিল জাতির উদ্দেশ্যে 25 তারিখে, পরবর্তীতে 25শে আগস্টে যখন ভাষণ দিল জাতির উদ্দেশ্যে, সেই ভাষণে বলছিল ছাত্রদের এখন পড়ার টেবিলে ফিরে যাওয়া উচিত। অন্তত ওই 25 তারিখের পরে তাদের পড়ার টেবিলে ফিরে যাওয়া উচিত ছিল। তারা যদি পড়ার টেবিলে ফিরে যেত, আমরা শুনি যে বিভিন্ন সমন্বয়ক নাকি এই দুর্নীতির সাথে জড়িত, এই চাঁদাবাজির সাথে জড়িত, তারা এত টাকা কামাইছে, এক একজন 15,000 টাকা দামের পাঞ্জাবি পরে, এত টাকা কই পায়, তারপরে দামি গাড়িতে চলে। এর চেয়ে বেশি অনেক বেশি কিছু করতে পারত। তাদেরকে ফ্রন্ট পেজে থাকার তো দরকার ছিল না। তারা সরকার গঠন করছে, দেখেন তাদের সাথে সাধারণ শিক্ষার্থীরা কতক্ষণ ছিল। যখন আপনাদের আনসাররা যখন সচিবালয়ের সামনে অবস্থান নিল, তখন কিন্তু এই ছাত্র এবং সমন্বয়করা গিয়ে আনসারদের ওখান থেকে বিতরিত করলো। সাধারণ মানুষের মনের মধ্যে একটু প্রশ্ন উঠছিল, আলোচনা উঠছিল যে এই সাধারণ শিক্ষার্থীদেরকে, তাদের তো এটা কাজ না, তারা কেন এই আনসারদের বা বিভিন্ন আন্দোলন দমাতে যাবে, পেটাতে যাবে, তারপর আপনার ছাত্রলীগ বলবে, যে কোনো আন্দোলনে আওয়ামী লীগ বলবে, এইটা তাদের কাজ না। এই তখন থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষের মনের মধ্যে তাদের প্রতি একটা অনীহা সৃষ্টি হয়। তাছাড়া আপনি দেখেন প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করে তাকে পদত্যাগে বাধ্য করা, বিচারকদের বাধ্য করা, আইনজীবীদের বাধ্য করা, এগুলোর সাথে কিন্তু জনগণ ছিল, বলছে ঠিকই আছে। কিন্তু যখন বিভিন্ন দাবিতে মানুষ আন্দোলনে নামছে, রাস্তায় নামতেছে, তাদের দাবি জানাইতেছে, যখন এই ছাত্ররা, এই সমন্বয়করা ক্যাডার হিসেবে ব্যবহৃত হয় ওখানে ওই আন্দোলন দমানোর জন্য যায়, তখনই ধীরে ধীরে মানুষ এদের থেকে মানে দৃষ্টি ফিরে আনা শুরু করে। তারা যদি ওই সময় পড়ার টেবিলে যাইতো, আজ তাদের এই পরিণতি অন্তত হতো না। ভবিষ্যতে আর অনেক মানে কি বলে প্রতিকূল পরিস্থিতি তাদের জন্য অপেক্ষা করতেছে যদি তারা এখনই না বোঝে। এখন নিজেরা নিজেদের মধ্যে মারামারি শুরু করতেছে, আহত হইতেছে, হাসপাতালে যাইতেছে, একজন আরেকজনের কথা শুনতেছে না। এরকমই ঘটবে। ভুলটা যে ওই যে প্রথমেই অঙ্কের যোগফলটা তো মানে সমাধানটা মিলবে না তো, কারণ ভুল যে প্রথমেই করা আছে, সূত্রেই করা আছে। 26শে মার্চে কি আসলেই আপনার ওবায়দুল কাদের থেকে শুরু করে কিংবা যে বা যারা নাকি বাংলাদেশ থেকে চলে গেছেন তারা কি পুনরায় বাংলাদেশে ফিরবেন? এটা কি অরিজিনালি বাস্তব কথা? আসলে এই সমীকরণটা একটু মিলিয়ে নেই। সেটি হচ্ছে, আপনি যদি বর্তমান আওয়ামী লীগের অবস্থা দেখেন, মানে আওয়ামী লীগের বর্তমান যে সিচুয়েশন কিংবা শেখ হাসিনা যে বক্তব্য, শেখ হাসিনা কিন্তু প্রতিনিয়ত তার দলকে টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত আপনার মানে বক্তব্য কিন্তু দিয়ে যাচ্ছেন অনলাইনে, যে তোমরা এইভাবে না এইভাবে কাজ করো, এইভাবে না এইভাবে কাজ করো। মানে এক শেখ হাসিনা তো তিনি চাইলে আর পুরো দলটাকে তো মনে করেন আপনার ই করতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন না। এটার জন্য আপনার বড় বড় নেতা আছে, নেতার থেকে মনে করেন আপনার আরো মনে করেন ছোট নেতা আছে, তারপর আপনার ইউনিয়ন পর্যায়ে মনে করেন মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তো কি একটা ধাপ আছে। তো শেখ হাসিনা একটা বক্তব্য কিন্তু বলছিল যে বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে জেলা, ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সব জায়গায় তোমরা ছোট ছোট করে ও বড় বড় করে যা যতটুকু সামর্থ্য আছে তোমরা একটা কমিটি গঠন করো, এবং রাজপথে যখন আমরা নামতে বলবো তখন তোমরা কি নেমে যাবে বা সেই পদক্ষেপ নিবে। এটার জন্যই আপনার ওবায়দুল কাদের থেকে শুরু করে যে আরো যে টপ লেভেলের যে নেতা কর্মীরা যে বা যারা নাকি দেশ ছাড়ছে, তাদের কি আপনার বাংলাদেশে অতি দ্রুত তারা আসতেছে ইনশাল্লাহ, এটা বাস্তব। তবে অনেকে বলতে পারে যে ভাই অন্তর্বর্তীকালে সরকার কিংবা সমন্বয়ক উপদেষ্টারা এরা তো এদেরকে গ্রেফতার করবে কিংবা এরা তো এটা করবে সেটা করবে, তাদের তো ফাঁসি পর্যন্ত হয়ে যাবে।
আসলে এই সমীকরণ একটু মিলাই। সেটি হচ্ছে আপনার আন্তর্জাতিক যে আল জাজির আছে, হ্যাঁ, আল জাজির আন্তর্জাতিক আল জাজির একটা নিউজ করছে যে আপনার আওয়ামী লীগের যে সমস্ত যে আপনার নেতারা যারা নাকি দেশ থেকে আপনার চলে গেছে তারা কি পুনরায় বাংলাদেশে ফিরতেছেন, এবং তারা যদি বাংলাদেশে ফিরে তাদের কি গ্রেপ্তার করবে ডক্টর ইউনূস কিংবা অন্তর্বর্তীকালীন সরকার, কিংবা সামান্য একটা কি তাদের উপরে মব জাস্টিস চালাবে? না, পারবে না। কারণ ডোনাল্ড ট্রাম্প এবং আপনার বাংলাদেশে যে আপনার আমেরিকা থেকে যে রাষ্ট্রদূত আসছে সে কিন্তু জানান দিছে, কোন বিষয়টা জানান দিছে বলছিলাম কিনা, যে আপনার আওয়ামী লীগের কোনো একটা সংগঠনের কাছে আপনার একটা মানে কি আগামী যে বাংলাদেশের নির্বাচন হবে সেই নির্বাচনে কি তাদের কি একটা কমিটি গঠন করতে বলছে, এবং সেই কমিটি গঠনটাই হচ্ছে আপনার এই নেতারা বাংলাদেশে যাবে এবং আন্তর্জাতিক যে আপনার আছে মানে আমেরিকার যে রাষ্ট্রদূত আছে, এবং তারাই কি আওয়ামী লীগের যে নির্বাচনের যে অধিকারটা কিংবা তারা যে রাজপথে আপনার কাঁধে কাঁধে মিলিয়ে কিংবা আরও যে আপনার বাংলাদেশে 2 থেকে 3টা দল আছে তাদের মতো যাতে আপনার নির্বাচনে তারা ভোট কালেক্ট করতে পারে, এবং তারা যাতে নির্বাচনে যে প্রচারণা আছে সেটা যাতে সঠিকভাবে তারা করতে পারে। কি বলছিলাম না, এইটাই হচ্ছে এই কমিটি। তো এখানে আপনার ওবায়দুল কাদের আসবে, আরও যে বা যারা মনে করে চলে গেছে তারা সবাই আসবে। এখন তাদের কি গ্রেপ্তার করবে? না, গ্রেপ্তার করতে পারবে না, তাদেরকে গ্রেপ্তার করতে পারবে না। তবে 26শে মার্চে আপনার আমরা আশাবাদী বড় একটি আপনার আওয়ামী লীগের ভিতরে পরিবর্তন আসতে যাচ্ছে। উল্টো দিকে আপনার অন্তর্বর্তীকালের সমন্বয় যে বা যারা আছে এদের নিজেদের ভিতরে কিন্তু ফাটল কিন্তু বর্তমান দেখা যাচ্ছে। মানে প্রতিনিয়ত ক্ষমতার লোভে এরা কি কারাকারি শুরু করে দিচ্ছে যে আমাকে দিবে ওই পদ, আমাকে দিবে সেই পদ, আমি ওই পদে যাব, আমি অমুক আপনার ফাউন্ডেশনে বসবো, এখান থেকে আমি কারিগরি টাকা উপার্জন করে চলে যাব। মানে এই ধরনের কিন্তু একটা মনে করেন বর্তমান আপনার লুটপাটের দৃশ্য কিন্তু চলমান, কিংবা সবাই আমরা দেখতে পাচ্ছি। এইটার জন্যই আপনার অন্তর্বর্তীকালে সরকারকে ঠেকাতে বিএনপি নির্বাচনের জন্য এতটা ব্যাকুল হয়ে গেছে, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে আপনার অংশগ্রহণ করেই আপনার বিএনপি সমানতালে নির্বাচন করবে। কারণ বিএনপি খুব ভালোভাবে জানে যে আওয়ামী লীগ যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায় তাহলে আওয়ামী লীগ এতে করে আরো ভয়ঙ্কর রূপে তারা ফিরে আসবে। প্রিয় দর্শক, আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে একে একে সবাই খোলস ছেড়ে বেরিয়ে আসছেন। একে একে সবাই বাংলাদেশের বিরুদ্ধে যাদের অবস্থান, নিজেদের অবস্থানটি স্পষ্ট করার ঔদ্ধত্য দেখাচ্ছে। বলছি কথাগুলো এই কারণে যে মঙ্গলবার সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় নিয়ে বেশ তোলপাড় চলছে। জামাত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের যে নিয়মিত প্রকাশনা ছাত্র সংবাদ, সেটির একটি বিশেষ সংখ্যা ডিসেম্বর থেকে জুলাই বিপ্লব বিজয়ের রক্তাক্ত অধ্যায়। এই সংখ্যাটিতে একজনের একটি লেখা প্রকাশ করা হয়েছে, আহমেদ আফগানি। এই ভদ্রলোক তার প্রবন্ধে লিখছেন, সে সময়ের অনেক মুসলিম অর্থাৎ 71-এ অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা। তিনি লিখছেন, মুক্তিযোদ্ধাদের দ্বারা ইসলাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ইসলামের প্রতি আক্রোশ দেখিয়েছে। এরপরে আর কি ব্যাখ্যা করব আমরা? এরপরে আর কোন ধরনের প্রতিক্রিয়া আমাদের জানানো লাগতে পারে? তিনি ইসলামের প্রতি আক্রোশ বলে উল্লিখিত একটি পরিচ্ছেদে লিখছেন, শুধু যে ইসলামপন্থীরা আক্রান্ত হয়েছে তা নয়, মুক্তিযোদ্ধাদের দ্বারা ইসলাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ইসলামের প্রতি আক্রোশ দেখিয়েছে। যে সকল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংস্থার নামে ইসলাম ও মুসলিম ছিল, সেগুলো থেকে তারা ইসলাম ও মুসলিম শব্দ বাদ দিয়েছে। উদাহরণ হিসেবে অনেক কিছু এখানে টেনে আনা হয়েছে। জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো থেকে রাব্বি জিদনি ইলমা ও কুরআনের চিহ্ন বাদ দেওয়া হয়েছে। নজরুল ইসলাম থেকে ইসলাম বাদ দেওয়া হয়েছে, এবং কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষার্থীদের বোরখা পরা মানে বোরখা নিষিদ্ধ করে শাড়ি পরতে বাধ্য করা হয়েছে। এই কারণে বহু ছাত্রী 71 পরবর্তীতে বিদ্যালয়ে শিক্ষা যায়নি। আমরা কি খুব অবাক হচ্ছি? অবাক হওয়ার কিছু নেই। আমরা আতঙ্কিত হতে পারি। গণ অভ্যুত্থানের পরে যা কিছু ঘটছে, মানুষ আশাহত হয়েছে, তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন তাদের একটি বড় অংশ, 80% গণ অভ্যুত্থানকারী মনে করেন তাদেরকে ব্যবহার করা হয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন 5 আগস্টের গণ অভ্যুত্থানে, নইলে এখন যা চলছে তা তাদের দেখতে হতো না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রিসেট বাটন শব্দ দুটো উচ্চারণ হলো তার মুখ থেকে, এখন তার প্রতি পদে পদে আমরা রিসেট বাটনের ক্রিয়া উপলব্ধি করছি। অনেক শিক্ষার্থীকে বোরকা পরা নিষিদ্ধ করায় তারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে পারেনি। আর যারা শিক্ষা নিয়েছেন তারা কি করেছেন? যে নারীরা স্বাবলম্বী হয়েছেন, যে নারীরা স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করতে পারছেন শিক্ষা গ্রহণের মাধ্যমে, তারা কি পেছনের দিকে গেছেন? এবং যে কথাটি বলা হলো যে সে সময় অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, মানে তারা মনে করেছিল এটা দেশ স্বাধীনের যুদ্ধ, কিন্তু তারা যে বুঝতে পারেনি যে এটা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ, সে কথাই এখানে বলা হয়েছে, মানে বলার চেষ্টা করা হয়েছে। কি অদ্ভুত বয়ান আমাদেরকে শুনতে হচ্ছে, কি অদ্ভুত ন্যারেটিভ, কি অদ্ভুত বর্ণনা, কি অদ্ভুত সব লেখনী বক্তব্য আমাদের সামনে আসছে। এবং জামায়াতে ইসলামী 71-এ কি ভূমিকা পালন করেছে সেটি নিয়ে তাদের মধ্যে নানান ধরনের বৈপরীত্য কাজ করছে, ক্রিয়া প্রতিক্রিয়ার উপলব্ধির।
সেখান থেকে তারা এটুকু বুঝতে পারে যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার মধ্য দিয়ে বাংলাদেশে অন্তত রাজনীতি করা যাবে না, তাই তারা ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে হোক মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ইতিমধ্যে দেখতে পেলেন এবং এই ভিডিওর পর্যবেক্ষিতে আপনার কি মতামত অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আপনারা জানেন দেশের বর্তমান পরিস্থিতির অত্যন্ত শোচনীয়। প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং কে কোন জেলা থেকে এই ভিডিওগুলো দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনারা জানেন বর্তমান দেশের পরিস্থিতির অত্যন্ত কার্যকরী, যেগুলো অবশ্যই দেখেছেন। তাই আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।